আসসালামু আলাইকুম। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকে খালিদ মহিউদ্দিনের ভাইরাল টক শো। আপনারা উপভোগ করুন। নিয়ে যাচ্ছে আপনাদের স্টুডিওতে। স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য। কিন্তু আমি প্রথমেই ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আপনার সঙ্গে যে আপনার সাথেই যেতে চাই, আপনার কাছেই যেতে চাই প্রশ্ন নিয়ে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলি যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমার অনেক দিনের বন্ধু, বড় ভাই, এবং আমাদের সম্পর্ক আসলে অনেক দিনের, মানে এটা ইটস বিয়ন্ড জার্নালিস্ট অ্যান্ড লয়ার্স। আমি সবসময় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাফল্য কামনা করি এবং তিনি যে পথে এগিয়ে যাচ্ছেন সেটি আমরা শুভেচ্ছা জানাই। ব্যক্তিগত নোটে একটু শুরু করলাম, কিন্তু ব্যারিস্টার কাজল, প্রশ্নটা আবার একটু হয়তো আপনার একটু পছন্দ অপছন্দ কী হতে পারে আমি জানি না। প্রশ্নটা এরকম যে ঠাকুরগাঁয়ে গতকাল এক জনসভায় বিএনপি মহাসচিব বলেছেন ভোটের অধিকার আদায়ে 5 আগস্টের মতো রাস্তায় নামতে হতে পারে। মানে 5 আগস্টের পরপর বিএনপির মধ্যে আমরা -2 আতঙ্ক দেখেছি, মাঝে ছিল না, এখন আবার সেই -2 ফর্মুলার ভয় কি বিএনপির মধ্যে কাজ করছে? মানে মির্জা ফখরুল আলমগীরকে যদি আমরা কোট করি, তিনি বলছেন ওই যেমন 5 আগস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন, ঠিক সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। আপনারা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছেন বা চাচ্ছেন? এবং দেখুন, মানে মানে সেটি কিরকম যে 5 আগস্টের সাথে কেন এই সময়ের তুলনা হলো ব্যারিস্টার কাজল? না, আমার কাছে মনে হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে যদি আপনি ইন আইসোলেশন যদি বিবেচনা করেন, তাহলে এর নানা রকম ব্যাখ্যা হতে পারে, নানা রকম অর্থ হতে পারে। আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে বিএনপির পক্ষ থেকে কনসিস্টেন্টলি বলা হয়েছে যে দেশের কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে বিএনপি সময় দিতে চাই। বিএনপির পক্ষ থেকে প্রথম থেকেই বলা হয়েছে যে এই সংস্কারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা এবং নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ দিতে হবে। এবং আমি গত কদিন আগে আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রধান উপদেষ্টা তিনি একটা ধারণা দিয়েছেন যে কোন সময় নির্বাচন হতে পারে, সেটা হচ্ছে 2025 সালের ডিসেম্বর এবং 2026 সালের প্রথমার্ধে। একদিন পরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন এটা জুন 2026 সাল হতে পারে। আমি একটু বলি, আমি যেটা মানে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে 2025-এর শেষে অথবা 2026-এর প্রথমার্ধে। এখন প্রথমার্ধের অনুবাদ আমরা সাংবাদিক শফিক ভাই আর আমি দীর্ঘদিন একসাথে সাংবাদিকতা করেছি, প্রথমার্ধ মানে জুন মাস পর্যন্ত, তিনি সর্বোচ্চ জুন মাসটা পর্যন্ত ধরে রেখেছেন আর কি। না, আমি 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 বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্যটা হচ্ছে, দেখেন বিএনপি কিন্তু বিগত হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করছে, তার অন্যতম কারণ ছিল মানুষের ভোট এবং ভাতের অধিকার। মূলত গণতন্ত্রহীনতা, খুন গুম রাহাজানি, একটা স্বৈর শাসন যে দীর্ঘদিন চলে আসছিল, তার বিরুদ্ধে কিন্তু বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে। ছাত্র জনতার আন্দোলনে জুলাই এবং আগস্টের যে বিপ্লবের ফসল আমরা দেখছি, সেখানেও কিন্তু মানুষের অন্যতম আকাঙ্ক্ষা কিন্তু যে দীর্ঘদিন পর্যন্ত গণতন্ত্র নেই, দীর্ঘদিন পর্যন্ত মানুষের অধিকার নেই, সুশাসন নেই, এবং তার সবচেয়ে বড় কথা গণতন্ত্রহীনতার অন্যতম কারণ হচ্ছে মানুষের ভোটাধিকার নেই। একনায়কতন্ত্র চালু হয়েছিল। সুতরাং এই যে হাসিনা বিরোধী যে আন্দোলন, সমস্ত গণতান্ত্রিক শক্তি, তার অন্যতম উদ্দেশ্য ছিল যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বাস্তব কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করেছেন। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব কিছু সংস্কার প্রস্তাবের একটা স্ট্রিমলাইন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা মনে করে যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে, সেই দল তো স্বাভাবিকভাবেই নির্বাচনের কথা বলবে, এটাই স্বাভাবিক। এখানে আরেকটি কথা বলে রাখি, আমি একটু আরেকটি কথার আগে ব্যারিস্টার কাজল আমি একটু জানতে চাইতে পারি, এইটা আমি আসলে যত দ্রুত সম্ভব বলতে যেটা বোঝানো হইতেছে, আপনি একজন মানে বিশিষ্ট আইনজীবী, আপনি কি একটু বলবেন এই আপনি যদি এইটার দায়িত্বে থাকতেন এই যত দ্রুতটা কত দ্রুত সম্ভব হইতো? হ্যাভিং ইন ইউর মাইন্ড আমাদের পুলিশ বাহিনী এখন কাজ করতেছে না, নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা এখন আসি, আর কত দ্রুত করতে কথা বলি। আমি একটা কথা বলি, বাংলাদেশে আজকে অন্তর্বর্তীকালীন সরকার নামক যে সরকারটি আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে চলছে, আমি আবারও বলছি, আমি রিপিট, এরকম একটি অস্বাভাবিক অবস্থা কিন্তু আমরা 1/11-র পরেও কিন্তু দেখেছি। প্রায় 2 বছর সেই সরকার ছিল। সাধারণ মানুষ কিন্তু একটা অনির্বাচিত সরকারকে খুব বেশি দিন গ্রহণ করে না। 1, 2 নম্বর হচ্ছে কোন রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকেও কিন্তু তারা অনেক সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। আমি যদি বর্তমান সরকারের সঙ্গে 2 বছরের শেষাশিত সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের কথা বলে দেখি,
মানে তুলনা করে থাকি, তাহলে দেখবেন সে সময় সরকারের নানা ব্যক্তির বিরুদ্ধে নানা রকম অভিযোগ কিন্তু উঠেছিল। সেই অভিযোগটা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উঠবে আমি এমন আশঙ্কা আমি করতে চাই না। তবে একথা মনে করি যে যদি কোনো কারণে এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যক্তি কিংবা অংশীজনের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ ওঠে, তাহলে জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত সুইসাইডাল হবে। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সার্বজনীনতা, বিশেষ করে 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লব এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের পরে। কিন্তু কাজল ভাই সরি টু ইন্টারাপ্ট, আমি যেটা জানতে চাইছিলাম সেটা আপনি বলেন, মানে আসলে আপনি কি মনে করেন বা বিএনপির চাওয়াটা কি ছিল? মানে আমি আপনাকে একটু মনে করেন বিএনপি চাওয়া ছিল ওরা 3 মাসের মধ্যে ইলেকশন দিতে পারবে? ইজ ইট প্র্যাকটিক্যাল? না, আমি প্র্যাকটিক্যালি প্রশ্ন, আপনি খেয়াল করে দেখেন, বিএনপি কিন্তু প্রথম থেকে বলে আসছে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেটা কতদিন যৌক্তিক সময়? আমি বলছি, আমি জাস্ট আপনাকে বলি, যৌক্তিক সময় এক একজনের কাছে এক এক রকম। আপনি খেয়াল করে দেখেন, প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন। তিনি স্পষ্টত বলেছেন ডিসেম্বর 2024-এর মধ্যে এই সংস্কার কমিটিগুলো থেকে প্রস্তাবনা আসবেন, সুপারিশ আসবেন। এই সুপারিশের পরে মার্চ নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, তাদের মতামত গ্রহণ করবেন। তাহলে এই সরকারের অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে একটা সংস্কার প্রস্তাব, বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলো একটা ঐক্যমত সৃষ্টি করা। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে টেলিভিশন স্ক্রলে দেখছিলাম যে জানুয়ারি 2 তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। তাহলে একটা নির্বাচনের পথে নির্বাচন কমিশন হাঁটছে। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে। সরকার কর্তৃক প্রণীত, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলো অনেকাংশে এগিয়ে আনছেন। সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিচার বিভাগের নিয়োগের জন্য বিচার সংস্কার কমিশন পর্যন্ত করা হয়েছে, নিয়োগ কমিশন পর্যন্ত করা হচ্ছে। তাহলে সংস্কারের যে প্রাথমিক পর্যায়, যেগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার সেগুলোকে এগিয়ে নিয়ে যাবেন, তার কিন্তু অনেকাংশে কাজ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার করে ফেলেছে। তাহলে আপনার এখন আমি একটা কথা বলি, ইমপ্লিমেন্টেশন প্রসেস, আমি আপনাকে আবারও বলি, খেয়াল করে দেখুন, এই সরকারের কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসের কোনো লিগাল ইনস্ট্রুমেন্ট এই সরকারের হাতে এখনো পর্যন্ত নেই। আমি সরি টু রিপিট ইট এগেইন, এই সরকার, কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধারণা যেটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আমাদের কাজল ভাই, আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করতে পারি, আমরা এটা নিয়ে অনেক কথা কইতে পারি, কিন্তু আপনি এইটা আমাকে বলেন যে আপনি যেই পথটা বললেন, এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে, তারা আসলে ভোটার তালিকা হালনাগাদ করবে, মার্চ নাগাদ রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে। আমার ধারণা জুন বা জুলাই, মানে দ্বিতীয় যে মানে কোরবানি ঈদের পরেই একটা সময় দেখে নির্বাচন কমিশন একটা ডেট ঘোষণা করে দিবে এবং 2025-এর শেষে ইলেকশন হবে। মোটামুটিভাবে এইটাই বলছেন তিনি, হাতে সময় রাখার জন্য বলছেন, বড় জোর এটা 26-এর প্রথমার্ধ পর্যন্ত। আমি আপনাকে মানে এইটার মধ্যে আপনাদের মানে আপনারা আর কত যৌক্তিক? জি, আমি একটা ছোট্ট কথা বলি। প্রথম কথা হচ্ছে, দেখুন, একটি রাজনৈতিক সরকার, একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ পরিচালনা সম্ভব না। রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন, তারাই দেশের মানুষের কল্যাণ করবেন। ইন দ্য লং রান একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা সাময়িকভাবে মানুষের স্বস্তির কারণ হলেও দীর্ঘমেয়াদে কিন্তু এটা খারাপ ফল বয়ে আনতে পারে। এটা বিভিন্ন দেশের উদাহরণ। আমাদের দেশের মধ্যে 11 পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমাদের উদাহরণ কিন্তু আমাদের চোখের সামনে আছে। আমরা কাজল ভাই, আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা বলবো যে রাজনীতিকরাই দেশ পরিচালনা করবেন, রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা গত 54 বছরে 53 বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আমরা আসলে দেখি? রাজনীতিবিদরা আসলে বাংলাদেশকে আছে, আপনি খেয়াল করে দেখুন, কেন আপনি খালেদ, আপনি মনে আছে যে আমাদের তরুণ বন্ধু আমার সঙ্গে সহ আলোচক, তিনি যেমন রাজনৈতিক দল গঠন করার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছেন। এই বাংলাদেশের স্বাধীনতা অব্যবহিতের পরে যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনার কি মনে নাই 1975 সালের জানুয়ারি মাসে সংবিধানের 4র্থ সংশোধনের মাধ্যমে শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল করা হয়েছে? আপনার কি মনে নেই সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে 4টি সংবাদপত্র বন্ধ করা হয়েছে? 75 পরবর্তী সরকারকে আপনি রাজনৈতিক সরকার বলবেন না? এটা তো রাজনীতিবিদরাই করছেন। তাই আমি আপনাকে বলছি এটি যেমনটি দেখেছি, তেমনি কি আমরা দেখি নাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিয়েছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি আমাকে বলেন তো, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসলেন কেমনে? উনি তো পলিটিশিয়ান না, সরকারি কর্মচারী। আমি যদি বলে থাকি, আজকের জাতির ঐতিহাসিক প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বর বাংলাদেশের সিপাহী জনতা
দ্যাট মিন্স না, না, পলিটিশিয়ানস আর নট এনাফ। আচ্ছা, আমি যদি আপনাকে বিনয়ের সঙ্গে কাউন্টার প্রশ্ন করি, জি। যে ডক্টর ফখরুদ্দিন আহমেদ সাহেবের নেতৃত্বাধীন আগস্ট 2024 সালে এই সরকার কিভাবে আসলো বলেন? খুব খুব খারাপ, একইভাবে, খুব একইভাবে, না খারাপ না, একইভাবে। তার মানে জনতা, সিপাহী জনতা সেই সময়কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রের প্রয়োজনে তার মধ্যে একটা স্টেটমেন্টের দরকার ছিল। আজকে এই হাসিনা রাষ্ট্রের প্রয়োজনে এই স্টেটমেন্ট ডক্টর ইউনূস আসছেন, আপনাদের খারাপ লাগছে? আমি তো সেটাই বলছি। Right. তার মানে কি, রাষ্ট্রের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট যেমন আজকে যখনকার 2024 সালে বসে আমরা যদি মনে করি যে 5ই আগস্ট বিপ্লব পরবর্তী এদেশের ঐক্য, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, সুশাসন সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ডক্টর ইউনূসের নেতৃত্বে হওয়া দরকার। 75 পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল, যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন। এবং কিন্তু দ্যাট ওয়াজ, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না, জনগণ তো তার এই দায়িত্ব দেয় নাই, উনি নিজের দায়িত্ব নিজে নিছেন, তাই না? আমরা এটা নিয়ে কথা বলতে আসি, আবার আমরা এটা কথা বলতে আসি। খালেদ মহিউদ্দিন, আমি আপনাকে কারেকশন করে দিচ্ছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস দেখেন, সমস্ত ইতিহাস থেকে তিনি আমি ইতিহাস দেখছি, উনি সহকারী সেনাপ্রধান ছিলেন, সেটা থেকে তিনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন, তারপরে উনি জাতির ঐতিহাসিক প্রয়োজনে যেমন করে আমি একদম হুবহু ডক্টর ইউনূসের তাই দেখি, আমি বললাম উনি ক্যান্টনমেন্ট থেকে আসছেন আর উনি গ্রামীণ ফোন থেকে আসছেন, গ্রামীণ ব্যাংক থেকে। আমি সেটাই বলছি যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার ঐতিহাসিক প্রয়োজনে 2024 সালে এই জনগণের কল্যাণার্থে আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সেই সমর্থনটা তারা পেয়ে আসছেন, যেমনটি সমর্থন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতা আপামর জনগণের কাছ থেকে পেয়েছে। কাজল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যাই, আমি আসবো আবার আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। সরি, প্রথম প্রশ্নটা একটু বিলম্বিত হয়ে গেল। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, 2 মাসের মধ্যে আপনাদের রাজনৈতিক দল হতে যাচ্ছে, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রেসার গ্রুপ হিসেবে সক্রিয় রাখার কথা বলেছেন আমরা, আর এই দুটি সংগঠন যারা থাকবেন তারা আবার সরাসরি আপনাদের রাজনৈতিক দলে যুক্ত থাকবেন না, সেই ক্ষেত্রে কি তারা জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া দলটিতে যোগ দিবেন? এই 3টি সংগঠন ছাড়াও আপনাদের প্রতিনিধিত্ব আছেন, আপনাদের হবু দলটিকে কি আমরা সরকারি দল ছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারবো? মানে কেন আমরা এরকম বলতেছি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের, যেমন আমি জনাব মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই। জনাব মতিউর রহমান চৌধুরী ওই দিন বলেছেন, মানবজমিনের সম্পাদক, যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেশতা, কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না, কারণ আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন, সব জায়গার মধ্যে আপনারা ট্যাগিং করতেছেন, আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দিচ্ছেন না, আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন, আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন। আপনি যদি একটু মন্তব্য করতেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। অনেকগুলা ধন্যবাদ দেশ প্রবাসে যারা ঠিকানা দর্শক বিন্দু দ্বারা দেখছেন এবং সহ আলোচক যিনি রয়েছেন প্রথিতযশা আইনজীবী এবং খালেদ ভাই সবারই একজন প্রিয় মানুষ। সো অনেকগুলা প্রশ্ন এসেছে এবং প্রশ্নগুলো আমি একে একে উত্তর দিচ্ছি। প্রথমত হলো 5 আগস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল এটা কোনো অর্গানাইজড হয়তো আন্দোলনটা ছিল না, এটা একটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এই অংশগ্রহণের মধ্যে যেটা আমরা চীন বা কম্বোডিয়া, ভিয়েতনাম বিভিন্ন দেশের যদি উদাহরণটা নিই, সেখানে কিন্তু একটি অর্গানাইজেশনের মধ্যে বিপ্লবটা হয়েছিল। ইভেন 90-এ যেটা হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন সেটা লিডিং পজিশনে ছিল। কিন্তু এই আন্দোলনটা আমরা যেটা করতে সক্ষম হয়েছে, এটা অনেকটা লুজ কানেকশনের মধ্যে দিয়ে হয়েছে, যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিয়ে হলো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমরা আন্দোলনে প্রাথমিকভাবে ওই ধরনের কোনো অর্গানাইজ যারা ফোর্স বাংলাদেশের রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে ওইভাবে পাইনি। ফলত আমাদের জায়গা থেকে, যারা কানেক্টিভিটির জায়গা থেকে, যারা একদম সাধারণ প্রান্তিক লেভেলের মানুষ ছিল, তারা অনেক বেশি অংশগ্রহণ ছিল। এবং এই আন্দোলনটা যদি আগে থেকে অর্গানাইজ থাকতো তাহলে হয়তোবা এই পর্যন্ত আমরা একটি নতুন পথযাত্রায় পরিক্রমায় অবতীর্ণ হতে পারতাম। কিন্তু সেই যাত্রায় আমরা যখন আন্দোলন এবং শেখ হাসিনা যখন পালিয়ে গেল, সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া কার্যকলাপ হচ্ছে। তখন আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন জায়গায়, যাত্রাবাড়িতে যিনি আছেন, মিরপুরে যিনি আছেন, উত্তরাতে যিনি আছেন, পুরো বাংলাদেশের রংপুর, সিলেট, এই যে বিভিন্ন ডটসগুলো বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদেরকে আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই। একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি আমরা একটা অর্গানাইজড ওয়েতে করতে পারি, তাহলে হয়তো বা রাষ্ট্রের যে একটা জায়গায় আমরা মুক্তি দিয়েছিলাম, সেই মুক্তিটা আরো ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো।
তো সেখানে স্টুডেন্টদের একটা কানেক্টিভিটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, কিন্তু নাগরিকদের ওইভাবে হলো একটা অর্গানাইজড ফোর্স ছিল না যারা আন্দোলনে এসেছিল। নাগরিকদেরকে আমরা কানেক্টেড তৈরি করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক কমিটি 8ই সেপ্টেম্বরে গঠন করি, এবং সেখানে আমরা অনেকাংশে কানেক্টেড করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আরো এটা চলমান থাকবে। এবং আপনি যারা যখন এই কথা সরকারে বলছিলেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এই জায়গার মধ্যে থেকে একটু কথা বলে যাই আর কি, মাফ করবেন আমাকে, যে একটু কথা বলে যাই। আপনি যে নাগরিক কমিটিতে আপনি কানেক্টেড করবেন, কয়েকদিন আগে আপনি বললেন যেটা আসলে বিএনপির লোকজন একদমই আপনি পছন্দ করে নাই, সেটা হচ্ছে যে অপসারিত কাউন্সিলরদের, মানে সিটি কর্পোরেশন পৌরসভা বিষয়ে আপনার একটি বক্তব্য নিয়ে আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন, তাদেরকে আপনি এক করতে চাইলেন। এইটা মূলত আমরা যারা দেখছি আপনাদের, তারা দেখছিলাম যে এটা একটা ভোটের রাজনীতি, আপনারা একটা পপুলিস্ট জায়গা থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা, জিনিসটা যতটা মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হইলো আপনাদের, আমি জানি না মানে কিসের জন্য, সেটাও যদি আপনি একটু বলেন কেন আপনারা এটা করছেন। প্রথমত বিএনপি যে পছন্দ করছে না, এটা শুধু বিএনপি না, অন্যান্য রাজনৈতিক দলে একই ধারাবাহিকতা আছে। কারণ আমরা বরাবরই বলে থাকি একটা জেনারেশনের রূপান্তর হয়েছে, অর্থাৎ পুরাতন যে ওল্ড সিস্টেম, এটা আমরা সেই 3 তারিখে এক দফা দাবি যেটা নাহিদ ইসলাম উত্থাপন করেছিলেন, পুরাতন যে বন্দোবস্ত রয়েছে, ফেসিস্ট বন্দোবস্ত, সেটার আমরা বিরোধিতা করছি এবং আমরা নিউ একটি রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি। পুরাতন বন্দোবস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশনগুলো ধসে পড়েছিল। গত 53 বছর অনেকগুলো রাজনৈতিক দল এসেছিল, তারা এগুলোর কোনো সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেননি। ন্যাশন যে জায়গা ছিল সেটাতে একটা ডিসক্রিমিনেটরি জায়গায় ঠেলে দিয়েছিলেন, এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশে গত 53 বছর ছিল। তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুনভাবে এই জেনারেশন, তরুণ জেনারেশন, যে আমরা আর বিভাজনের রাজনীতি চাই না, আমরা বৈষম্যের কোনো একটি সমাজ চাই না, তখনই যখন রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপগুলো বিদ্যমান এবং তরুণ প্রজন্ম তাদের সেই ক্রিয়াগুলো বিরোধিতা করছে, তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা সেই জায়গাতে বলি যে আমাদের যারা তরুণ প্রজন্ম, বিভিন্ন রাজনৈতিক দলও তারা যারা আছে, আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে। আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি, আমার পাশের জন যখন শহীদ হয়েছে বা আহত হয়েছে, আমরা লাশটা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে আবার পুলিশের সামনে বা শেখ হাসিনা ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে, এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য। ইটস নট অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে। এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে, সেটাতে স্পষ্টত একটি বিভাজন দেখা যাচ্ছে। কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না, আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নেব, আর আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্য দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে। দ্বিতীয় যে কোশ্চেনটি আপনি করেছিলেন, প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো পদচ্যুতি বা পদত্যাগ করিয়েছে। কিন্তু সেখানে কিছু মানুষ ছিল যারা হলো স্বতন্ত্র ছিল, এবং অনেকে বিএনপির ছিল, অনেকে জামায়াতের ছিল, যারা হাসিনার অথবা অপরাধ বা টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে জড়িত। মানে এই ব্যাপারটা এখন আপনারা সার্টিফিকেট দিচ্ছেন যে এরা ভালো, না, আমরা সার্টিফিকেট দিচ্ছি না, লেট মি ফিনিশ, আমি সার্টিফিকেট দিচ্ছি না। সো সেখানে আমরা মনে করছি যে যাদেরকে পদচ্যুতি করা হয়েছে, অনেক মানুষ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ না, তাদের সেই প্রায়শ্চিত্ত হয়েছে, তারা কিন্তু এখন চেয়ারে নেই। তাহলে যিনি স্বতন্ত্র ছিল, ব্যক্তি ইমেজ আছে, জনগণের সাথে সম্পৃক্ত আছে, কিন্তু উনি আর আমার মধ্যে এখন কোনো পার্থক্য নাই। আছে পার্থক্য, মানে পার্থক্য যদি না থাকে, আমি আপনাকে বলি, পার্থক্য যদি না থাকে, দেখেন আপনারা যে আন্দোলন করছেন, আন্দোলনে সফল হয়েছেন আপনারা, তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যেখান থেকে পারছি আমরা একটা অংশগ্রহণও করছি, ইয়াও করছি, আপনাদেরকে সাবাসীও দিছি। কিন্তু ঘটনা হইতেছে বারবার গত 15 বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য, বিশেষ করে 6 সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান জানাইতেছিল। তারা বিভিন্ন পাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেলেও সেটা বারবার বলছে, কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে, আওয়ামী লীগের হোক আওয়ামী লীগের বিরোধী দলের হোক, তারা আসলে শেখ হাসিনার হাতেই শক্তিশালী করছে এটাতে গিয়ে। আপনারা যে তাদের সাথে গাঁটছড়া বাঁধতে চাইতেছেন, এটা তো একটা কায়েমি স্বার্থবাদিতা ছাড়া আমি আর কিছু দেখি না, এবং ডাবল স্ট্যান্ডার্ড। প্রথমত আমরা বলে থাকি যে আপনার যে কোশ্চেনটা করেছেন এটা আমাকে ফুলি অপোজ করে থাকি, বিকজ দ্যাট প্রথমত যারা ইলেকশনে গিয়েছিল ডিরেক্টলি, যারা আওয়ামী লীগ রয়েছে, অনেক মানুষ যারা বিএনপিতে রয়েছে, এবং ডাক্তার মেয়র শাহাদাত উনি কোন ভিত্তিতে এখন মেয়র হিসাবে রয়েছেন, এবং
এই যে কাজল বাইও শেখ হাসিনার আমলে কিন্তু ইলেকশন করেছেন, রুমিন ফারহানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন, তো এরকম কিন্তু অনেকে রয়েছে। আমরা গত 3টি ইলেকশনকে কিন্তু খারিজ করি, যখন আমরা বলেছিলাম গত 3টি ইলেকশন অবৈধ, যেগুলোকে আমরা মানি না, সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল। আমরা চুপ্পুর বিষয়ে বলেছিলাম, সেখানে বিএনপি বিরোধিতা করেছিল। আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চেয়েছিলাম, সেটাও বিএনপি বিরোধিতা করেছে। আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দলকে আসনের লোভ দেখিয়ে নিয়ে পার্টি অফিসে প্রেস কনফারেন্সে, এটা ইদানিংও ঘটছে, পার্টি অফিসে প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে যে চুপ করে তারা পদত্যাগ চায় না, তারা নতুন কনস্টিটিউশন চায় না বা সংবিধানে কোনো পরিবর্তন দেখতে চায় না। তারা গত 3টি ইলেকশন, আমি শেষ করি, গত 3টি ইলেকশনের বিষয়ে তাদের হলো জনগণের যে চাওয়া সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। ঠিক একই সময়ে এসে আমরা হলো গোপনে গোপনে যখন তারা 19 জন মেয়রের জন্য চিঠি দিচ্ছে, ডাক্তার শাহাদাতের সেখানে অলরেডি এস্টাবলিশ হয়েছে মেয়র হিসাবে, এবং বিভিন্ন জায়গায় আদালতের মাধ্যমে হলো অনেক ফেসিস্ট খুনি রিজিমের অংশ হলো মেয়র, পৌরসভার গুলা মেয়র বা বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে। সে জায়গায় আমরা বলেছি যে যারা 3টি ইলেকশনে করেছে সেখানের মধ্যে যারা হাসিনা ফেসিস্ট রিজিম ডিরেক্ট খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে, কিন্তু যারা স্বতন্ত্র ছিল সেখানে ইলেক্টেড হয়েছে তাদেরকে চেয়ার থেকে সরানো। আমার মনে হয় ফ্যান্টাস্টিক, আমার মনে হয় এই পয়েন্টটা আপনি ফ্যান্টাস্টিক রেজ করছেন এবং আমি আপনার সাথে একদম একমত। খালিদ ভাই একদম একমত। একটু শেষ করে, একটু 10 সেকেন্ড একটু শেষ করে, সেটাতে আমরা তাদের জায়গাতে তাদের প্রায়শ্চিত্ত হয়েছে মনে করি, কিন্তু বিএনপিও তাদেরকে হলো রিইনস্টেটেড করতে চাচ্ছে এবং অলরেডি তারা বহিষ্কারাদেশ প্রত্যাদেশ সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ক্রিয়া কার্যকলাপ শুরু করেছে। ফলত আমরা যখন দেখছি একটি রাজনৈতিক বড় দল থেকে যারা হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, জাতীয়তাবাদী স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের উপরে। সবাইকে ধন্যবাদ আজকের খালিদ মহিউদ্দিনের টক শো দেখার জন্য। আপনাদের এই টক শোটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।